ক্লাস 9-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের লেসন 1.2.1 থেকে, এবং পেজ নং হচ্ছে 5-6-7। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে একবার ইনস্ট্রাকশনটা দেখে নিব। নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। ফলোয়িং মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচে যে টেক্সটটা দেওয়া আছে, টেক্সটগুলো দেওয়া আছে সেগুলি পড়ো। দেন মানে তারপর, ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় বা দলবদ্ধভাবে, লিস্ট দ্য ফ্যাক্টস ডেসক্রাইবড ইন দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটে যে ঘটনাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে সেগুলোর একটা লিস্ট বা তালিকা তৈরি করো। ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনা, আর লিস্ট মানে হচ্ছে তালিকা। এবং দ্য রাইটার্স ওপিনিয়ন্স অন দ্য টপিক। ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, রাইটার্স মানে হচ্ছে লেখক, অর্থাৎ এবং লেখকের মতামতটাও তুমি ওই তালিকাভুক্ত করবে। অর্থাৎ নিচে যে টেক্সটগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে পড়বে। তারপর ওই টেক্সটে যে সমস্ত ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে এবং লেখকের যেসব মতামত ছিল সেগুলোর একটা তালিকা তৈরি করবে। দেন তারপর, রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থটস। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা, থট মানে হচ্ছে চিন্তা ভাবনা। তারপর কি লিখবে? তারপর লিখবে হচ্ছে লেখকের মতামত কিভাবে তোমাকে বা তোমার চিন্তাকে প্রভাবিত করেছে। ফাইনালি, সবশেষে, শেয়ার ইট উইথ দ্য ক্লাস। ক্লাসে তা শেয়ার করবে। দেখো, আমরা আমাদের টেক্সট 1-এ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি, এবং এই ছবিটার সাথে তোমরা অনেকেই নিশ্চয়ই পরিচিত, এই ছবিটা অনেকেই দেখেছো। তো আমি মূল টেক্সটে চলে যাচ্ছি। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. As Bengalis মানে বাঙালি হিসাবে, বঙ্গবন্ধুর স্পিচ, বঙ্গবন্ধুর ভাষণ, অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি। ইউনাইটেড নেশনস মানে হচ্ছে জাতিসংঘ, অ্যাসেম্বলি মানে হচ্ছে অধিবেশন। জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড। প্রাইড মানে হচ্ছে অহংকার, বিশাল বা বড় অহংকারের ব্যাপার। ফর আস, আমাদের জন্য। তার মানে বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর জাতিসংঘ অধিবেশনে যে ভাষণ দিয়েছিলেন সেটা আমাদের জন্য বিশাল অহংকারের একটা ব্যাপার। অন সেপ্টেম্বর 25, 1974, অর্থাৎ 1974 সালের 25শে সেপ্টেম্বর, বঙ্গবন্ধু দিয়েছিলেন হিজ হিস্টোরিক স্পিচ, তার ঐতিহাসিক ভাষণ। হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক। ডিউরিং দ্য 19th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে সাধারণ, অ্যাসেম্বলি মানে হচ্ছে অধিবেশন। অর্থাৎ 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে তার এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তারপর কি হলো দেখি। জাস্ট আ উইক আফটার বাংলাদেশ বিকাম আ মেম্বার অব দ্য ইউএন। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে ইউএন। অর্থাৎ কখন? তার ঠিক এক সপ্তাহ পরে বাংলাদেশ কি হলো? জাতিসংঘের সদস্যপদ লাভ করলো। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি। তো জাতিসংঘের যে প্রেসিডেন্ট ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ সাধারণ অধিবেশনে অ্যাড্রেস করার জন্য বা সাধারণ অধিবেশনে ডেকেছিলেন, স্বাগত জানিয়েছিলেন ভাষণ দেওয়ার জন্য। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, তিনি তার বক্তব্য এইভাবে শুরু করেন, অর্থাৎ কোটেশনে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটা বলে বঙ্গবন্ধু তার ভাষণ শুরু করেন। তো কিভাবে শুরু করলেন আমরা একটু দেখে নিচ্ছি। টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বলি, আজ আমি এই অধিবেশনে দাঁড়িয়েছি। আই শেয়ার উইথ ইউ, আমি আপনাদের সাথে শেয়ার করছি
প্রোফাউন্ড স্যাটিসফ্যাকশন, গভীর আন্তরিকতা বা সন্তুষ্টি, দ্যাট দ্য 75 মিলিয়ন পিপল অফ বাংলাদেশ, যে বাংলাদেশের 75 মিলিয়ন লোক আর নাও রিপ্রেজেন্টেড ইন দিস পার্লামেন্ট অফ ম্যান, এই সংসদে বা এই পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমি আজ এখানে বা এই অধিবেশনে দাঁড়িয়ে আপনাদের সাথে আমার গভীর সন্তুষ্টি প্রকাশ করছি এই বলে যে বাংলাদেশের 75 বিলিয়ন লোক আজকে এই অধিবেশনে রিপ্রেজেন্ট করছে। দিস স্পিচ ইজ রিমার্কেবল। রিমার্কেবল মানে হচ্ছে খুবই প্রসিদ্ধ, মানে এই স্পিচটা খুবই প্রসিদ্ধ ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে, ফর প্রাইমারিলি টু রিজনস, বস্তুত দুইটা প্রধান কারণে। অর্থাৎ এই যে বঙ্গবন্ধুর যে ভাষণটা, এই ভাষণটা দুটা কারণে হচ্ছে খুব প্রসিদ্ধ। এখন দুটা কারণ কি কি সেটা একটু আমরা দেখব। ফার্স্টলি, প্রথমত, ইট মার্কড দ্য ফার্স্ট টাইম আ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা অ্যাট দ্য ইউএন, অর্থাৎ জাতিসংঘে এই প্রথমবারের মতো বাংলায় কোনো ভাষণ দেওয়া হলো। এর আগে কেউ বাংলাতে ভাষণ প্রদান করে নেই। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট ইন্ট্রোডিউসড ফ্রেশ আইডিয়াস অ্যান্ড পলিসিস। এটা কি দেখালো? ফ্রেশ মানে হচ্ছে সতেজ, আইডিয়া মানে হচ্ছে ভাবনা, পলিসিস মানে হচ্ছে নীতি। অর্থাৎ এটা হচ্ছে কিছু সতেজ চিন্তা ভাবনা এবং নীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমড অ্যাট বিল্ডিং আ ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ব্রেভ মানে হচ্ছে সাহসী, এমড মানে হচ্ছে লক্ষ্য। তো যার লক্ষ্য ছিল একটা নতুন সাহসী বিশ্ব তৈরি করার। ফ্রি ফ্রম ইকোনমিক ইনইকুয়ালিটিস। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ইনইকুয়ালিটিস মানে হচ্ছে বৈষম্য, ফ্রি মানে হচ্ছে মুক্তি। অর্থাৎ যে পৃথিবীটা মুক্ত থাকবে কি থেকে? অর্থনৈতিক বৈষম্য থেকে, সোশ্যাল ইনজাস্টিস অর্থাৎ সামাজিক অবিচার থেকে, মিলিটারি অ্যাগ্রেশন মিলিটারি আগ্রাসন থেকে, অ্যান্ড থ্রেটস মানে ভয়, অফ নিউক্লিয়ার ওয়্যার পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা বা হুমকি থেকে। অর্থাৎ এর দ্বিতীয় যে কারণটা ছিল সে কারণটা হচ্ছে এখানে নতুন কিছু ভাবনা এবং নীতির উদয় হয়েছে, যার মাধ্যমে একটা নতুন সাহসী পৃথিবীর জন্ম হতে চলেছে এবং যেই পৃথিবীতে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না কোনো সামাজিক অবিচার, মিলিটারি আগ্রাসন অথবা পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা বা হুমকিও বলতে পারি। তো এইখানে যেই নতুন ওয়ার্ডগুলা বা যেই ওয়ার্ডগুলা তোমাদের জন্য একটু প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে, আমি কিন্তু আলাদা আলাদা করে ওয়ার্ডগুলা বলেছি। তো তোমরা চাইলে এগুলার একটা নোট রাখতে পারো, অথবা তোমাদের বইয়ের একেবারে পিছনের দিকে যে গ্লোসারিগুলো আছে ওখান থেকে তোমরা সুন্দর করে ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিতে পারো। তো আমরা এখন সেকেন্ড টেক্সটটা পড়া শুরু করছি। How the pyramids at Giza were built is one of the Egypt's biggest mysteries. মিস্ট্রি মানে হচ্ছে রহস্যগুলো। তো গিজার এই যে পিরামিডগুলা নির্মিত হয়েছিল এগুলা ছিল মিশরের অন্যতম প্রধান বিস্ময় অথবা রহস্য। দিস মনুমেন্টাল টম্বস মানে হচ্ছে স্মারক সমাধি, টম মানে হচ্ছে কবর বা সমাধি, মনুমেন্টাল মানে হচ্ছে স্মারক বলতে পারি অথবা স্মৃতির নিমিত্তে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় মনুমেন্টাল। আর রিলিক্স অব ইজিপ্টস ওল্ড কিংডম ইরা, রিলিক্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ, অর্থাৎ এই স্মারক সমাধিগুলো হচ্ছে মিশরের ওল্ড কিংডম যুগের ধ্বংসাবশেষ। রিলিক্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ আর ইরা মানে হচ্ছে যুগ। এবং were constructed approximately 4,500 years ago. approximately মানে হচ্ছে আনুমানিক, অর্থাৎ এটা আনুমানিক 4,500 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। The pyramids were constructed throughout ancient Egypt history as a means for pharaohs to display their power. The pyramids were constructed,
এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল থ্রু আউট অ্যানশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরের ইতিহাসে, অ্যাজ আ মিনস, মাধ্যম হিসাবে, ফর ফারাউস টু ডিসপ্লে দেয়ার পাওয়ার। ফারাওরা এগুলা নির্মাণ করেছিলেন তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য। অর্থাৎ মিশরের প্রাচীন মিশরে এই যে পিরামিডগুলা নির্মাণ করা হয়েছিল এগুলা মূলত ফারাওরা তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য নির্মাণ করেছিল। ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হতো যে, আ ফারাউস ওয়াজ আ সেমি ডিভাইন, ফারাওরা ছিল আধা স্বর্গীয়, ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়, সেমি মানে হচ্ছে আধা, বিং হু রোল্ড অন আর্থ ডিউরিং লাইফ, যারা হচ্ছে জীবদ্দশায় এই পৃথিবীকে শাসন করবে, অ্যান্ড তারপর then transitioned into an afterlife amongst the gods. afterlife মানে হচ্ছে পরকালে বা মৃত্যুর পরে, এবং মৃত্যুর পরে তারা কি করবে, দেবতাদের সাথে বসবাস করবে। গডস মানে হচ্ছে দেবতা। আচ্ছা, এরপরে কি লিখেছে দেখি। in the picture above, উপরের ছবিতে, all three of Giza's renowned pyramids, গিজার সবচেয়ে প্রসিদ্ধ যে তিনটা পিরামিড রয়েছে ওই তিনটা পিরামিডের ছবি হচ্ছে উপরে দেখানো হয়েছে। অ্যান্ড দেয়ার ইন্ট্রিকেট বুরিয়াল কমপ্লেক্সেস ওয়ার কনস্ট্রাক্টেড ফ্রম অ্যারাউন্ড 2550 টু 2490 বিফোর খ্রিস্ট। এখানে বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্ট পূর্বে। অর্থাৎ এই যে জটিল যে সমাধিগুলা নির্মাণ করা হয়েছিল 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বে। These pyramids were built by Pharaoh Khufu, the tallest, Khafre in the background and Manicure in the front. অর্থাৎ এই পিরামিডগুলা নির্মাণ করেছিল খাফু, খাফরে এবং ম্যানিকুয়ের। এখানে আবার খাফুর একটা বিশেষণ রয়েছে, টলেস্ট মানে সবচেয়ে লম্বা। খাফরি হচ্ছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যেটাকে আমরা পটভূমি বলতে পারি। ম্যানিকুয়ের মানে হচ্ছে ইন দ্য ফ্রন্ট বা পরবর্তীতেও বলা যেতে পারে। এরপর দেখি কি লেখা আছে। The pyramid of Khufu is the largest among the three pyramids at Giza. গিজার যে তিনটা পিরামিড রয়েছে এর মধ্যে খুফুরটা হচ্ছে সবচেয়ে লম্বা, and holds the record for the world's largest stone structure. এবং এখন পর্যন্ত এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড় পাথরের তৈরি কোনো স্থাপনা। স্ট্যান্ডিং ওভার 480 ফিট হাই, যেটা হচ্ছে প্রায় 480 ফিট উঁচু বা লম্বাও বলা যেতে পারে। আচ্ছা, এরপরে দেখি। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রিজন অফ দ্য ফারাও খুফু। এটা হচ্ছে বা এই নির্মাণটা করা হয়েছিল ফারাও খুফু সময়ে, দ্য সেকেন্ড ফারাও অফ দ্য ফোর্থ ডাইনেস্টি, যিনি ছিলেন চতুর্থ ডাইনেস্টির দ্বিতীয় ফারাও। দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড অ্যাট গিজা ইজ দ্যাট অফ খুফুস সন খাফরা। আর দ্বিতীয় যে বড় পিরামিডটা রয়েছে গিজার, সেটা তৈরি করেছিল হচ্ছে খুফুর ছেলে খাফরা। এরপর দ্য রিনাউড স্পিংস স্ট্যাচু ইজ বিলিভড টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড টু অনার and resemble the Pharaoh Khafra. It stands beside his pyramid. আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে বলি। দ্য রিনাউড স্পিনিং স্ট্যাচু, এই যে প্রসিদ্ধ যে স্ট্যাচুটা রয়েছে তার জন্য বিশ্বাস করা হতো যে এটা হচ্ছে সম্মানের প্রতীক, অর্থাৎ সম্মান প্রদর্শনের জন্য এই কি বলবো এটা নির্মাণ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অ্যান্ড এবং রিজেম্বল দ্য ফারাও খাফরা, এবং এটা হচ্ছে ফারাও খাফরারকে প্রতিনিধিত্ব করে। অ্যান্ড ইট স্ট্যান্ডস বিসাইড হিজ পিরামিড, এবং এটা হচ্ছে তার পিরামিডের পাশেই অবস্থিত। দ্য থার্ড, তৃতীয়,
অ্যান্ড স্মলেস্ট এবং সবচেয়ে ছোট অব দ্য মেইন পিরামিডস অ্যাট গিজা, অর্থাৎ গিজার পিরামিডগুলোর মধ্যে যেটা তৃতীয় এবং সবচেয়ে ছোট, হ্যাঁ, বিলংস টু আনাদার ফারা অব দ্য ফোর্থ ডাইনেস্টি ম্যানিকুইর। ওটা ছিল কার? চতুর্থ ডাইনেস্টির রাজা অথবা ফারাও ম্যানিকুইর। অর্থাৎ গিজার যে মেন পিরামিডগুলো রয়েছে এগুলোর মধ্যে যেটা তৃতীয় এবং সবচেয়ে ছোট সেটা হচ্ছে চতুর্থ ডাইনেস্টির ফারাও ম্যানিকুইর। ইট স্ট্যান্ডস অ্যাট জাস্ট ওভার 200 ফিট হাই। এটা কতটুকু উঁচু? 200 ফিট পর্যন্ত উঁচু। Each of these pyramids forms the center of its own complex of structures, including smaller tombs, chambers, work chamber, and cemeteries for lesser elites. অর্থাৎ এখানে কি বলেছে, আমি আরেকবার একটু ভেঙে ভেঙে বলছি যে এই যে পিরামিডগুলো রয়েছে এদের প্রত্যেকটাই হচ্ছে খুব জটিল স্থাপনা। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, স্ট্রাকচার মানে হচ্ছে স্থাপনা বা জটিল গঠনেরও বলতে পারো, এবং যাদের প্রত্যেকটাতে রয়েছে, ইনক্লুডিং মানে হচ্ছে এটার ভিতরে আরও আছে, ইনক্লুডিং অর্থাৎ এই যে জটিল স্থাপনা এইটার ভিতরে আরও কি রয়েছে, ছোট ছোট কবর রয়েছে, টোম মানে কবর, চেম্বার রয়েছে, ওয়ার্ক ক্যাম্প রয়েছে, এবং সিমিট্রিস মানে হচ্ছে সমাধি, আরও সমাধি রয়েছে ফর লেজার এলিটস, অর্থাৎ যারা একটু কম গণ্যমান্য। এই যে ফারাওদের সময় তো ওখানেও তো যে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যেও তো ছোট বড় একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, কেউ একটু বেশি গণ্যমান্য, বেশি কেউ একটু কম গণ্যমান্য। তো যারা একটু কম গণ্যমান্য তাদের জন্য এখানে সমাধির ব্যবস্থা করা হয়েছে। তো এখানে লাইনটা এরকম বোঝাচ্ছে যে এই যে পিরামিডটা রয়েছে এই পিরামিডগুলো ছিল হচ্ছে খুব জটিল গঠনের, এবং এদের প্রত্যেকটিতে কি রয়েছে, ছোট ছোট কবর রয়েছে, চেম্বার রয়েছে, ওয়ার্ক ক্যাম্প রয়েছে, এবং যারা একটু অপেক্ষাকৃত কম গণ্যমান্য তাদের জন্য কিছু সমাধির ব্যবস্থা রাখা হয়েছে। তো খুব চমৎকার একটা হিস্টোরিক ব্যাপার আমরা জানলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি পরবর্তীতে টেক্সট 3 থেকে আলোচনা করব। সে পর্যন্ত প্রত্যেকেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আর কাইন্ডলি কমেন্টে জানাবে আজকের টপিকটা তোমাদের কেমন লেগেছে।